কিন্তু কোনো ফ্যাসিস্টের পতন হলে তারা সঙ্গে সঙ্গে ইলেকশন করবে, এটি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নেই। জামাত এবং বিশেষ করে বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণার পরে নির্বাচনী ট্রেন্ড কিন্তু চলতে শুরু করছে। এনসিপি আমি খুব আশাবাদী নির্বাচন হবে। দেখুন, সব সংকটগুলো কিন্তু কেটে গেছে অলমোস্ট। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া থেকে কিন্তু তারা সরে এসছে। এখন কেউই বলছে না যে ফেব্রুয়ারির পরে নির্বাচন বলছে না, কিন্তু কেউ। কারণ ধরুন, এটা ব্যালেন্স করেছে। পিআর অনেক দল বলেছিল যে পিআর হতে হবে জাতীয় নির্বাচনের সঙ্গে, বিএনপি বলেছিল, সেটি কিন্তু তিনি মেনে নিয়েছেন সব দলগুলো, বিএনপি সহ। এবং আবার কিছু দল থেকে বলা হয়েছে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি থাকতে হবে, সেটি কিন্তু আবার বিএনপি এ নিয়ে কিন্তু কিছু বলছে না। সুতরাং আর কোনো বাধা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু সংকট আছে বলে আমি মনে করি। বাট এবারে সুবিধাটা কি, এবারে ধরুন যে সরকার এখন ক্ষমতায়, তারা তো কোনো দলীয় সরকার না তাদের। কারণ দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে আমরা জানি সবগুলো নিয়ে প্রশ্ন আছে। ধরুন এই ৭৩ সাল থেকে যে নির্বাচনের কারচুপি শুরু হয়েছিল, তারপরে যে নির্বাচনগুলো হয়েছে, সব নির্বাচনে কিছু না কিছু এবং বেশ বড় প্রশ্ন আছে। কিন্তু এই দলীয় সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, ধরুন ৯১, ৯৬, ২০০১। তবে এখানে আরেকটি বিষয় আছে যে ৮ সালের নির্বাচনটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, বাট সেই নির্বাচনটা কিন্তু বিশেষ জায়গা থেকে শক করে দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আমি আর স্টুডেন্টদের নাম বলতে চাই না। এবং আমরা কিন্তু দেখেছি যে বিএনপির মতো একটি বৃহত্তম দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা কিন্তু খুব অল্প আসন পেয়েছিল। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এই নির্বাচনটি আমরা অনেকেই বলি না, বাট ওই নির্বাচনটাকে এক ধরনের পাতানো, কিন্তু যে শেখ হাসিনার যে দামি নির্বাচন, রাতের ভোট, বিনা ভোট, এই যে প্রক্রিয়া নির্বাচনগুলো হয়েছে, আমরা ৩টি নির্বাচনের কথাই কিন্তু সবসময় বলি, বাট ৪টি নির্বাচন বাংলাদেশে প্রি প্ল্যান নির্বাচন। যে আপনি জানবেন, আগেই জেনে গেছেন যে কারা ক্ষমতায় আসবে। এবং নিশ্চয়ই আমাদের কারো অজানা নয় যে শেখ হাসিনা অনেক কিছু ছাড় দিয়েছিলেন ৮ সালের নির্বাচনে। এবং তার পরবর্তীতে আমরা কি দেখেছি, তিনি নানা কৌশলে অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন। এবং আমাদের যে প্রতিবেশী দেশ, তাদেরকেও কিন্তু বলছেন, আশ্বস্ত করেছেন যে আমরা যা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। নিশ্চয়ই আপনার মনে আছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে ভারত প্রসঙ্গ যেহেতু আসলো, যে একটি দেশ, তাদের দেশের নির্বাচন ব্যবস্থা নানা সংকট রয়েছে, মৌলবাদী শক্তি ক্ষমতায় আছে, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো সেরকম প্রশ্ন নেই, বিতর্ক নেই বা কোনো প্রশ্ন নেই, অনেক কম প্রশ্ন। কিন্তু আমাদের এখানে দেখুন, ধরুন ৮ সাল তাও ধরলাম, অন্য যে নির্বাচনগুলো হয়েছে এটি তো একদম ফ্যাব্রিকেটেড ইলেকশন। এবছরে যে নির্বাচনটা, মানে এবছর মিনস ২০২৬-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে, সবার খুব প্রত্যাশিত একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, এখন তারা বলতেছে অন্তর্ভুক্তিমূলক। হ্যাঁ, এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে বলা হয় যে বিভিন্ন সময় প্রায় ৪০% ভোটার তাদের রয়েছে দাবি করা হয়, তাদেরকে বাইরে রেখে এই নির্বাচন রাখছে না, তারা ভোট দিতে পারবে তো। কিন্তু কোনো ফ্যাসিস্টের পতন হলে তারা সঙ্গে সঙ্গে ইলেকশন করবে, এটি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নেই। তাহলে এই যে ইনক্লুসিভ যে দাবি, সেটা আসলে ইনক্লুসিভ দাবি, এই তো সব দলই তো অংশগ্রহণ করছে, একটি দল অংশগ্রহণ করছে না, আর সবাই তো করছে। জাতীয় পার্টি আমি জানি না, আমার মনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি করতে পারে এরকম একটি প্রচার আছে। আমি জানি না কতটুকুই। আমাদের নেত্রী ভালো বলতে পারবেন, তিনি রাজনীতির সব খোঁজখবর রাখেন। তো যা বলছিলাম, আপনি দেখুন প্রথম থেকে যে সংকটগুলো সৃষ্টি হয়েছিল, যেমন প্রথম বলা হয়েছিল এই সরকার ক্ষমতায় আসার পরে কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। মনে আসে নিশ্চয়ই আপনার, কেন করতে হবে? তারা পরীক্ষা করতে চায় যে নির্বাচন কমিশন কতটা সক্ষম। তা আপনি ধরুন তারা পরীক্ষা করলো, দেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো হলো, তারা ধরুন তারা নির্বাচন কমিশন তারা মনে করলো তারা ঠিকভাবে পারফর্ম করতে পারেনি। কারণ অনেক দলই আছে এগুলোর মধ্যে যে দলগুলো দাবি জানিয়েছিল, তারা কোথাও কোনো সিট পাওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে কি তারা বলতো যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, তাই নির্বাচন কমিশন ব্যর্থ হলে আমার আবার নির্বাচন কমিশন গঠন করতে হবে, পুনর্গঠনের বিষয় থাকে। নির্বাচন কমিশন পুনর্গঠন যদি হয়, তখন আপনি কি দিয়ে পরীক্ষা করবেন? তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, নিশ্চয়ই আপনার মনে আছে। তারপর ধরুন দীর্ঘ সময় ধরে বলা হয়েছে পিআর পদ্ধতি,
যদিও বলা হচ্ছে পৃথিবীর 51টি দেশে আছে। এই পিআর পদ্ধতিটা কি আপনার কাছে মনে হয় যে সেটা শুধুমাত্র রাজনৈতিক দর কষাকষির কোনো বিষয় ছিল এটা? তা তো ছিল, মাঠ গরম রাখারও বিষয় ছিল। কারণ আপনি দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে, 15 টাইমস। আজকে যে গাজা যুদ্ধ হচ্ছে সেটি কিন্তু পিআর পদ্ধতির কারণে। আমি একটু ব্যাখ্যা করি। কারণ নেপালে এই গাজায় যে এখন সরকার আছে, সেই সরকার টিকে থাকতে হলে কিছু মূল একদম চরম ইহুদিবাদী দল, তাদের সমর্থন দরকার। কয়েকজন এমপি আছে, তো তারা বারবার প্রলুব্ধ করছিল গাজা আক্রমণ করার জন্য। সেটি হামাস টের পেয়ে হামাস কিন্তু আক্রমণ করে বসছে, এবং সেই কারণে কিন্তু এটা কিন্তু পিআর পদ্ধতি কুফলা। অন্যান্য যেসব দেশে আছে সেসব দেশে উন্নত দেশ ভাই, প্রায় সেখানে 91টি দেশে আছে এখন। 91টি দেশে আছে। সেসব দেশে যিনি পার্লামেন্ট মেম্বার থাকেন তিনি শুধু আইন প্রণয়ন করেন, তিনি কিন্তু গম ভাগ করেন না, রাস্তায় করেন না। আমার তাহলে আমাদের দেশে কেন এই গম ভাগের দায়িত্বটা এই পার্লামেন্ট মেম্বার নিতে হচ্ছে? এই সংস্কৃতি চেঞ্জ হতে সময় লাগবে। আমাদের নতুন দলের বন্ধুরা খুব চেষ্টা করছেন, এটি খুব পজিটিভ সাইন। তো আমার এমপি ধরুন একজন পিআর পদ্ধতির কারণে একজন কক্সবাজার থেকে আমার এমপি দিল, উনি তো চিনবেন না কিছু, জানবেন না কিছু, কোথায় সংকট আছে কি আছে। পিআর পদ্ধতিও গেল, এই সংকটগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। সব দাবি বাদ দিয়ে এখন কিন্তু একদম নির্বাচনমুখী সবগুলো দল, এবং বিশেষ করে জামাত এবং বিশেষ করে বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণার পরে নির্বাচনী ট্রেন্ড কিন্তু চলতে শুরু করছে। এনসিপি বোধহয় প্রার্থী ঘোষণা করছে বা তারা ফর্ম বিতরণ করছে বোধহয়। জি, ধন্যবাদ জনাব ইলিয়াস সবাই খান। কিন্তু ট্রেন্ডটা কিন্তু চলতে শুরু করেছে, এবং রাজনৈতিক দলগুলো নিজেদের যারা এই যে আমাদের ইয়াং বন্ধুরা যারা আন্দোলন করেছে, অনেকে জীবন দিয়েছেন, অনেকে চোখ হারিয়ে নানা ধরনের সমস্যায় পড়েছেন। এটা তো একটা ভালো গণতন্ত্রের যুগ।